আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাড়িতেই অবস্থান করছো। আমি তোমাদের সাথে এর আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা এরই মধ্যে শুনে নিয়েছো। আমার নাম সারওয়াত বিলকিশ জাহান, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ। আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যা ক্লাস নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো, অবশ্যই আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে। এর আগে তোমাদেরকে বই কেনার কিছু তালিকা দিয়ে দিয়েছিলাম। যেহেতু তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যদি একটু তাড়াতাড়ি বইগুলো সংগ্রহ করে নাও, তাহলে আমরা ক্লাসে তোমাদের যা পড়াচ্ছি সেই কথাগুলো তোমাদের কাছে খুব পরিচিত মনে হবে। এখন আবার আমি ক্লাসে ফিরে আসছি। আমরা পড়ছিলাম লজিক বা যুক্তিবিদ্যা, এটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দকে বলা হয়েছিল লজিক, এবং এটাও দেখেছিলাম এই লজিক শব্দটির উৎপত্তি হয়েছিল গ্রিক শব্দ লজিকে থেকে। লজিকে শব্দটি আবার গ্রিক লোগোস শব্দের বিশেষণ। লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। যেহেতু আমরা আমাদের চিন্তাগুলো ভাষার সাহায্যে প্রকাশ করি, কাজে এখানে বলা হয়েছে চিন্তার সাথে ভাষার অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, তাই উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যাকে বলা হয়েছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এখানে আমরা এটাও আলোচনা করেছিলাম যে এই যে লজিক, এই লজিক এর প্রণেতা হচ্ছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তিনি তার অর্গানন নামক গ্রন্থে সবচেয়ে প্রথম যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেন। এখন আমরা একটু দেখব, এই যে আমরা যুক্তিবিদ্যাকে বলছি চিন্তার বিজ্ঞান নামে অভিহিত করছি, এই চিন্তা জিনিসটা কি, আমরা আগে সেই জিনিসটা দেখব। এই চিন্তাকে বলা হয়েছে চিন্তার পদ্ধতি বা চিন্তার ফল। আমরা জানি আমাদের দৈহিক কার্যকলাপ ছাড়াও কিছু মানসিক প্রক্রিয়া আছে, যেমন চিন্তা, স্মৃতি, কল্পনা, অনুমান, সংবেদন, প্রত্যক্ষণ ইত্যাদি। এগুলো হচ্ছে মানসিক প্রক্রিয়া। এই ধরনের মানসিক প্রক্রিয়াগুলো নিয়ে শুধুমাত্র মনোবিজ্ঞান কাজ করে, অর্থাৎ মনোবিজ্ঞান শুধুমাত্র চিন্তার পদ্ধতি নিয়ে কাজ করে, আর চিন্তার যে ফল সেটা নিয়ে কাজ করে যুক্তিবিদ্যা। এবং চিন্তার সবচেয়ে উন্নততর রূপ বলা হয়েছে অনুমানকে। যুক্তিবিদ্যা এই চিন্তার সবচেয়ে উন্নততর রূপ অনুমানকে নিয়ে আলোচনা করে। এখন আমরা দেখব অনুমান বলতে আমরা কি বুঝি। অনুমান হলো কোনো জানা বা জ্ঞাত ঘটনার ভিত্তিতে অতীত বা ভবিষ্যতের কোনো অজানা বা অজ্ঞাত ঘটনাকে জানার একটি প্রক্রিয়া। যেমন আমরা অনেক সময় দূরে ঘন কালো মেঘ দেখি, আমরা অনুমান করে নিই বৃষ্টি হবে, বা দূরে যদি আমরা কোথাও ধোঁয়া উঠতে দেখি তখনও আমরা অনুমান করে নিই সেখানে আগুন লেগেছে। সুতরাং আমরা দেখে নিতে পারি যুক্তিবিদ্যায় তাহলে ভাষায় প্রকাশিত এই যে অনুমান, এই অনুমানটা নিয়ে যুক্তিবিদ্যায় আলোচনা করা হয়, যে কারণে এই অনুমানকে বলা হয়েছে ভাষায় প্রকাশিত বৈজ্ঞানিক আলোচনা। এখন আমরা এই যে অনুমানকে নিয়ে আলোচনা করছি, এই অনুমানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অবরোহ অনুমান এবং আরেকটি হচ্ছে আরোহ অনুমান। তোমরা যেহেতু এখন প্রথম ক্লাস করছো, তোমরা এখন অবরোহ অনুমান এবং আরোহ অনুমান সম্পর্কে বিস্তারিত কিছুই বুঝতে পারবে না। আমরা আগামীতে আরও যত সামনের দিকে এগিয়ে যাব, আমরা অবরোহ অনুমান এবং আরোহ অনুমান নিয়ে আলোচনা করতে পারবো। এখন আমি তোমাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো আমরা যখন যুক্তিবিদ্যা কোথা থেকে এসছে, কার কাছ থেকে এসছে সেটা নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা সেখানে বলেছি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদ্যা প্রণেতা ছিলেন। অ্যারিস্টটলের জন্ম সন দেওয়া আছে খ্রিস্টপূর্ব 384 এবং মৃত্যু সন দেওয়া আছে খ্রিস্টপূর্ব 322। তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলে এখানে একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমাদের কাছে বিষয়টি একটু নতুন মনে হবে। এখানে তার জন্ম সন বলা হয়েছে খ্রিস্টপূর্ব 384 আর তার মৃত্যু সন বলা হয়েছে 322। অর্থাৎ এখানে দৃষ্টিগতভাবে মনে হচ্ছে 384 বেশি আর 322 কম, কিন্তু এটি হিসাব করা হয়েছে খ্রিস্টপূর্ব হিসাবে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পূর্বে। যীশুখ্রিস্টের জন্মের 384 বছর পূর্বে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিলেন এবং 322 বছর পূর্বে মৃত্যুবরণ করেছিলেন। এই তথ্যটা আমাদের জানতে হবে, কারণ তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এই জায়গাটা থাকে, অ্যারিস্টটলের জন্মসন এবং মৃত্যুসন, এবং বহু নির্বাচনের ক্ষেত্রে এবং সৃজনশীলের ক্ষেত্রেও থাকে। ধন্যবাদ সবাইকে।